এখন আমরা কথা বলবো টার্গেট অডিয়েন্স নিয়ে। কন্টেন্ট লেখার লক্ষ্য নির্ধারণে আমরা একটা কথা বলেছিলাম যে আমার লেখার পাঠক কারা? এই পাঠকরাই হচ্ছে টার্গেট অডিয়েন্স। এখানে যে সবসময় পাঠক হতে হবে এমন না, দর্শকও হতে পারে। মানে আপনার কন্টেন্ট আসলে যাদের উদ্দেশ্যে আপনি তৈরি করছেন, তারা কারা আসলে? তাদেরকে আপনার চিনতে হবে। টার্গেট অডিয়েন্স হলো সেই নির্দিষ্ট জনগোষ্ঠী বা পাঠক গোষ্ঠী যাদেরকে উদ্দেশ্য করে আপনার কন্টেন্ট লেখা হয়। তার মানে আপনি যাদের উদ্দেশ্যে লিখছেন তারাই আপনার টার্গেট অডিয়েন্স। বয়স, পেশা, শিক্ষাগত যোগ্যতা, স্থান, আগ্রহ, সমস্যা কিংবা লক্ষ্য অনুযায়ী ভাগ করা একটি গোষ্ঠী। টার্গেট অডিয়েন্সদেরকে আপনার বেশ কিছু ক্যাটাগরির উপরে ভাগ করতে হবে। আপনি যদি সবার জন্য কন্টেন্ট লিখেন বা কন্টেন্ট তৈরি করেন, তাহলে আপনি আসলে কারোর জন্যই কন্টেন্ট লিখছেন না। কারণ যেই কন্টেন্ট সবার জন্য লেখা হয়, সেই কন্টেন্ট কেউই বিশেষভাবে উপভোগ করে না। কিন্তু আপনি যদি একটা নির্দিষ্ট টার্গেট অডিয়েন্সকে কেন্দ্র করে কন্টেন্টটা লেখেন, তাহলে তারা আপনার কন্টেন্টটা পছন্দ করার পাশাপাশি অন্যরাও হয়তো আপনার সেই কন্টেন্ট পছন্দ করতে পারে। কিন্তু তার আগে অবশ্যই আপনাকে কোনো একটা স্পেসিফিক টার্গেট অডিয়েন্সের জন্য কন্টেন্টটা লিখতে হবে। টার্গেট অডিয়েন্সের উদাহরণ হলো, যেমন এই কন্টেন্ট রাইটিং কোর্সের টার্গেট অডিয়েন্স হিসাবে আমি নির্ধারণ করেছি বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী অথবা বেকার তরুণ তরুণী যারা কন্টেন্ট ক্রিয়েশনের প্রতি আগ্রহী। তার মানে আমি শুধু তাদেরকে উদ্দেশ্য করেই আমার এই কোর্সের যত ম্যাটেরিয়াল আছে সেগুলো তৈরি করেছি। এখন বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণ তরুণীর বাইরেও অন্য কেউ কিন্তু এই কোর্সটা কিনতে পারে, বা যে কেউ, কোনো ব্যবসায়ী বা কোনো চাকরিজীবীও এই কোর্সটা করতে পারে। কিন্তু আমি যদি সবার উদ্দেশ্যে কোর্সটাকে ডিজাইন করতাম, তাহলে হয়তো কেউই এই কোর্সটাকে খুব বেশি ফলপ্রসূ হিসেবে গ্রহণ করতে পারতো না, বা এই কোর্সটা হয়তো কারো জীবনেই খুব বেশি প্রভাব ফেলতে পারতো না। এখন আমি একটা নির্দিষ্ট অডিয়েন্সকে টার্গেট করে আমার পুরো কোর্সের কন্টেন্টগুলোকে সাজিয়েছি। এখন এর বাইরে যারা আছে তারাও হয়তো এটাকে রিলেট করে এ থেকে উপকৃত হতে পারবে। এটা ধরেন আমি আমার একটা এই কোর্স প্রোডাক্ট বা সার্ভিসটাকে এক্সাম্পল হিসেবে দিলাম, যে এইটার সরাসরি টার্গেট অডিয়েন্স মানে যারা এই প্রোডাক্ট বা সার্ভিসটা ব্যবহার করবে তারাই এটা টার্গেট অডিয়েন্স। কিন্তু সবসময় ব্যাপারটা এমনও হয় না, মানে যারা সবসময় ব্যবহার করবে তারাই যে টার্গেট অডিয়েন্স হয় এমন না। যেমন ধরেন একটা বেবি কেয়ার প্রোডাক্টের টার্গেট অডিয়েন্স কিন্তু ওই বেবি না। একটা বেবি প্রোডাক্টের টার্গেট অডিয়েন্স হচ্ছে ওই বেবির বাবা মা। তার মানে ধরেন আপনি বাচ্চার জন্য একটা লোশন তৈরি করলেন, লোশনটা ব্যবহার করবে একটা শিশু, কিন্তু সে কিন্তু আসলে আপনার ওই লোশনটা কিনবে না, ওই লোশনটা কিনে শিশুর কাছে নিয়ে যাবে তার বাবা মা। এই জন্য টার্গেট অডিয়েন্সটা সেট করতে হবে ওই সদ্যজাত শিশুর বাবা মাকে। আপনি যদি সেই শিশুর বাবা মাকে উদ্দেশ্য করে কন্টেন্টটা তৈরি করেন, তাহলে আপনার কন্টেন্টটা সফল হবে। এখন আপনি নিশ্চয়ই একটা 1 মাস বয়সী শিশুর উদ্দেশ্যে কোনো লোশনের বিজ্ঞাপন তৈরি করবেন না, কারণ এক্ষেত্রে ওই শিশুটা আপনার কন্টেন্টের আগামাথা কিছুই বুঝবে না। এই জন্য আপনার কন্টেন্টের টার্গেট অডিয়েন্স যে সবসময় ব্যবহারকারী হবে, বিষয়টা মোটেও সেরকম নয়। টার্গেট অডিয়েন্স নির্বাচন করার জন্য আমাদেরকে কয়েকটা বিষয় যাচাই বাছাই করতে হবে। সেই বিষয়গুলোর মধ্যে হলো ডেমোগ্রাফিক বিশ্লেষণ, সাইকোগ্রাফিক বিশ্লেষণ, আচরণ বিশ্লেষণ, অডিয়েন্স সার্ভে ও ফিডব্যাক, অ্যানালিটিক্স ব্যবহার, অডিয়েন্সের আগ্রহ, সমস্যা ও চাহিদা যাচাই করা। বিষয়গুলো কেমন আমরা হয়তো এক বাক্যেই বুঝে গেছি, কিন্তু তারপরও আরেকটু আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমি বিষয়গুলো ব্যাখ্যা করার চেষ্টা করব। টার্গেট অডিয়েন্সকে বোঝার সবচেয়ে সেরা উপায় হচ্ছে ডেমোগ্রাফিক বিশ্লেষণ। ডেমোগ্রাফি আসলে কি বোঝায়? যেমন আপনার টার্গেট অডিয়েন্সের বয়স কত, লিঙ্গ কী, তার শিক্ষাগত যোগ্যতা কেমন, সে কোন পেশায় আছে, তার আয় কেমন, তার অবস্থান কোথায়। ধরেন নারকেল তেলের একটা কন্টেন্ট লিখবেন। এখন সেই কন্টেন্টটা আপনি নিশ্চয়ই পুরুষদের উদ্দেশ্যে লিখবেন না। এক্ষেত্রে এই কন্টেন্টটা শুধুমাত্র নারীদেরকে টার্গেট করে লেখা হবে। অথবা ধরেন এখানে বয়স আছে, ধরেন আপনি একটা বাচ্চাদের রং পেন্সিলের কন্টেন্ট লিখবেন। সেই কন্টেন্টটা আপনাকে বাচ্চাদের উদ্দেশ্যেই লিখতে হবে। এটা আপনি বড়দের উদ্দেশ্যে বা বড়দের মতো করে লিখলে হবে না। এরপরে ধরেন পেশা, আপনি চাচ্ছেন যে উদ্যোক্তারা উপকৃত হয় এমন একটা কন্টেন্ট লিখবেন। কিন্তু সেই কন্টেন্টে যদি আপনি ব্যবসার বিভিন্ন বিষয় না তুলে ধরে চাকরির বিভিন্ন বিষয়গুলো দেখান বা চাকরিতে ভালো করার টিপস দেন, তাহলে কিন্তু আপনার কন্টেন্টটা ভালো হবে না। কারণ এখানে তারাই আপনার কন্টেন্টটাতে ক্লিক করবে যারা আসলে উদ্যোক্তা হতে চায়, যারা নিজেরা নিজের মতো করে স্বাধীন ব্যবসা করবে। এরপরে ধরেন আয়, ধরেন আপনি খুবই হাই ভ্যালু একটা প্রোডাক্টের কন্টেন্ট লিখতে চাচ্ছেন, কিন্তু আপনার যারা টার্গেট অডিয়েন্স, এতদিন আপনি যাদের উদ্দেশ্যে কন্টেন্টগুলো লিখেছেন, তাদের বেশিরভাগেরই আয় খুবই সীমিত। এক্ষেত্রে আপনার টার্গেট অডিয়েন্সের সাথে আপনার কন্টেন্টটা সামঞ্জস্যপূর্ণ হবে না। এরপরে অবস্থান, ধরেন আপনি এমন কোনো বিষয়ের কন্টেন্ট লিখছেন, মনে করেন ঢাকা শহরের যানজট
সমস্যা নিয়ে আপনি একটা কন্টেন্ট লিখছেন। এখন আপনার বেশিরভাগ অডিয়েন্স আসলে ঢাকার বাইরে থাকে, তারা হয়তো মফস্বল শহরে বা গ্রামে থাকে। এখন তাদের কাছে কিন্তু আপনার কন্টেন্টটা প্রাসঙ্গিক হবে না। অথবা আপনি গ্রামের ধরেন কোনো মৌসুমি ফসল চাষের একটা বিষয় নিয়ে কন্টেন্ট লিখছেন, কিন্তু আপনার অধিকাংশ টার্গেট অডিয়েন্স হচ্ছে ঢাকা শহরের বাসিন্দা। সেক্ষেত্রে কিন্তু তারা আপনার ওই কন্টেন্ট থেকে উপকৃত হতে পারবে না। তো এই জন্য আপনার টার্গেট অডিয়েন্সের বয়স, লিঙ্গ, শিক্ষা, পেশা, আয় এবং অবস্থান, এই বিষয়গুলোকে আসলে একত্রে বলা হচ্ছে ডেমোগ্রাফি। আর এই ডেমোগ্রাফি বিশ্লেষণ করে আপনার টার্গেট অডিয়েন্স নির্ধারণ করতে হবে। এরপরে সাইকোগ্রাফি বিশ্লেষণ। সাইকোগ্রাফি বিশ্লেষণ করাটা ডেমোগ্রাফির চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ ডেমোগ্রাফি আসলে ব্যক্তির বয়স, অবস্থান ভেদে বিভিন্ন রকম হতে পারে, কিন্তু সাইকোগ্রাফি হচ্ছে ডেমোগ্রাফির ভিন্নতা থাকা সত্ত্বেও তাদের সাইকোগ্রাফি একই রকম হতে পারে। ব্যাপারটা দেখেন, অনেকে চাকরি করতে চায় না, বরং স্বাধীনভাবে কাজ করতে চায়। এমন মনোভাব সম্পন্ন মানুষের জন্য আপনি যদি কিভাবে ভালো সিভি তৈরি করতে হয় এই রকম কন্টেন্ট লেখেন, এই কন্টেন্ট কিন্তু তাদের জন্য আসলে খুব বেশি কাজে দিবে না। আরেকটা ব্যাপার হচ্ছে ধরেন ধর্মীয় মূল্যবোধ, এটাও এক ধরনের সাইকোগ্রাফি। ধরেন আপনি যাদের জন্য কন্টেন্ট লিখেন তারা অধিকাংশই হচ্ছে ধর্মপ্রাণ মুসলিম। এখন আপনি যদি এমন কোনো কন্টেন্ট লিখলেন যেই কন্টেন্টে আসলে নাস্তিক্যবাদের আলামত বেশি, বা ধরেন আপনি সমকামিতাকে প্রমোট করে এমন কোনো কন্টেন্ট লিখলেন, কিন্তু আপনার টার্গেট অডিয়েন্স হচ্ছে ধর্মপ্রাণ মুসলিম, তাহলে কিন্তু আপনার কন্টেন্টটা সামঞ্জস্যপূর্ণ হবে না। এই জন্য অডিয়েন্সের সাইকোগ্রাফি বিশ্লেষণ করাটা অত্যন্ত জরুরি। সাইকোগ্রাফি বলতে আসলে বোঝানো হয়েছে যে তাদের মনস্তাত্ত্বিক জায়গা থেকে তারা কি চিন্তা করে বা তারা কোন ধরনের কন্টেন্ট দেখতে চায়। এরপরে আচরণ বিশ্লেষণ। আচরণ বিশ্লেষণের মধ্যে রয়েছে তারা আসলে কোন ধরনের অভ্যাসের মাধ্যমে তাদের জীবন কাটায়। এখন ধরেন আপনার টার্গেট অডিয়েন্স যদি ইউটিউবে বেশি ভিডিও দেখে, তাহলে আপনাকে ইউটিউবে কন্টেন্ট বানাতে হবে। এবং আপনার টার্গেট অডিয়েন্স যদি ভিডিও দেখার পরিবর্তে লেখা পড়তে বেশি পছন্দ করে, তাহলে আপনি তাদের জন্য ফেসবুকে অথবা টুইটারে কন্টেন্ট লিখবেন। অথবা দেখা গেল আপনার টার্গেট অডিয়েন্স ভিডিও দেখতে পছন্দ করে না, মানে ট্র্যাডিশনাল ভিডিও পছন্দ করে না, আবার লেখালেখিও পছন্দ করে না, তারা হচ্ছে ভার্টিক্যাল রিলস পছন্দ করে। তখন আপনাকে কিন্তু টিকটকের জন্য কন্টেন্ট তৈরি করতে হবে, অথবা ইনস্টাগ্রামের জন্য কন্টেন্ট তৈরি করতে হবে। তার মানে আপনার টার্গেট অডিয়েন্সের আচরণও এখানে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে তার মানে আপনার টার্গেট অডিয়েন্সের আচরণও এখানে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর টার্গেট অডিয়েন্সকে বোঝার আরেকটি উপায় হলো অডিয়েন্স সার্ভে বা ফিডব্যাক। গুগল ফর্ম, ফেসবুক পোল, ইউটিউব সার্ভে ব্যবহার করে সরাসরি তাদের থেকে উত্তর পাওয়া যায়। ধরেন আপনি একটা বাংলাদেশের নির্বাচন নিয়ে কন্টেন্ট লিখতে যাচ্ছেন। এখন আপনি জানতে চাচ্ছেন যে আপনার যারা টার্গেট অডিয়েন্স আছে তারা কোন দলকে বেশি সমর্থন করে, বা তাদের কাছে জানতে চাইলেন যে আগামী নির্বাচনে কোন দল জয়ী হবে বলে আপনাদের ধারণা। এখন ধরেন দেখা গেল যে আপনার টার্গেট অডিয়েন্সের মধ্যে কোনো একটা নির্দিষ্ট দলের সমর্থক গোষ্ঠী বেশি। এখন আপনি যদি চান যে আপনি তাদের পক্ষে কন্টেন্ট লিখবেন, তাহলে হয়তো আপনি কন্টেন্ট লিখে তাদেরকে আপনার আরও ফ্যান বানায় ফেলতে পারেন। অথবা আপনি আপনার টার্গেট অডিয়েন্সের জিজ্ঞেস করলেন যে কোন ব্র্যান্ডের ফোন সবচেয়ে বেশি ব্যবহার করে। এরপর আপনি সেই ব্র্যান্ডের সাথে কোনো একটা কোলাবোরেশনে গিয়ে সেই ধরনের একটা কন্টেন্ট লিখতে পারেন। তো বিভিন্ন রকমের সার্ভে হতে পারে, বিভিন্ন ধরনের ফিডব্যাক হতে পারে। শুধু যে সার্ভেই করতে হবে এমন না, আপনার কন্টেন্টে যে টার্গেট অডিয়েন্স বিভিন্ন ধরনের কমেন্ট করে সেগুলোও এক ধরনের ফিডব্যাক। সেখান থেকেও আপনি আপনার টার্গেট অডিয়েন্সকে আরও ভালোভাবে বুঝতে পারবেন। এরপরে অ্যানালিটিক্স ব্যবহার, এটা খুবই গুরুত্বপূর্ণ। গুগল অ্যানালিটিক্স, ফেসবুক ইনসাইটস, ইউটিউব অ্যানালিটিক্স দেখে আপনার টার্গেট অডিয়েন্সকে বোঝা যায়। আপনারা যারা ইতিমধ্যেই ফেসবুকে প্রফেশনাল পেজ খুলেছেন অথবা ইউটিউবে চ্যানেল খুলেছেন, তারা দেখবেন ফেসবুকে ফেসবুক বিজনেস ড্যাশবোর্ড নামে একটা আলাদা পোর্টাল থাকে, যেখানে আপনি আপনার টার্গেট অডিয়েন্সের বিস্তারিত দেখতে পারবেন, যে তাদের বয়স কত, তারা কোথা থেকে দেখছে, কতক্ষণ দেখেছে। একই রকমভাবে ইউটিউবের জন্য আছে ইউটিউব ক্রিয়েটর স্টুডিও। তো এই অ্যাপগুলোর ভেতরে গিয়ে আপনি আপনার টার্গেট অডিয়েন্সের একদম স্পেসিফিক ওদের বয়স, কোন ভাষায় কথা বলে, কোন দেশে থাকে, সমস্ত কিছু আপনি দেখতে পারবেন। এবং গুগল অ্যানালিটিক্সে এই জিনিসগুলো আরও বেশি ডিটেইলে জানা যায়। যদি আপনি কোনো ওয়েবসাইটের জন্য কন্টেন্ট লিখেন, তাহলে আপনি ওয়েবসাইটের গুগল অ্যানালিটিক্স ডেটা থেকে টার্গেট অডিয়েন্সের এই তথ্যগুলো আরও ভালোভাবে আপনি জানতে পারবেন। তো এই বিষয়গুলোকেই বলা হচ্ছে অ্যানালিটিক্স ব্যবহার। তো এতক্ষণ আমরা টার্গেট অডিয়েন্স নিয়ে যেই কথা বললাম, এখন টার্গেট অডিয়েন্সের যে বিষয়টা আমাদের বুঝতে হবে সেটাকে মোটা দাগে 3টি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে টার্গেট অডিয়েন্সের আগ্রহ, আরেকটা সমস্যা এবং চাহিদা। আপনি প্রথমে আপনার টার্গেট অডিয়েন্সের আগ্রহটা বোঝার চেষ্টা করবেন, যে আপনার অডিয়েন্স কী ধরনের কন্টেন্ট দেখতে পছন্দ করে। আপনি তাদের চাহিদা অনুযায়ী কন্টেন্টগুলো লিখবেন বা তৈরি করবেন। এরপরে তাদের সমস্যাগুলো চিহ্নিত করার চেষ্টা করবেন, যে তারা আসলে
কী ধরনের সমস্যায় পড়েছে। যেমন আমাকে আসলে বিভিন্ন সময় মানুষ ইমেইলে অথবা আমার মেসেঞ্জারে, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে, ডিরেক্ট কল করে। তারা আসলে আমার মতো কনটেন্ট তৈরি করতে চায়। তো আমার মতো কনটেন্ট তৈরি করতে চাইলে আমার কনটেন্টের মূল বিষয়টা হচ্ছে একটা শক্তিশালী স্ক্রিপ্ট। তো এইজন্য আমি চিন্তা করলাম যে আমার টার্গেট অডিয়েন্সের সমস্যাটা হচ্ছে কিভাবে স্ট্রং একটা স্ক্রিপ্ট তৈরি করা যায়, কিভাবে সবচেয়ে সেরা ওয়েতে কমিউনিকেট করে দর্শককে তথ্যটা জানানো যায়। তো আমার টার্গেট অডিয়েন্সের সমস্যাটা সমাধান করার জন্যই আমি এই কোর্সের কন্টেন্টটা তৈরি করেছি। তো এরকম আপনার টার্গেট অডিয়েন্সের বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে। হতে পারে আপনার টার্গেট অডিয়েন্স বিনোদনের অভাবে ভুগছে, আপনি তাদের জন্য বিনোদনমূলক কন্টেন্ট তৈরি করতে পারেন। আর একটা ব্যাপার হচ্ছে এই সমস্যার পাশাপাশি তাদের আরেকটা চাহিদা থাকে। যেমন ধরেন তারা বিনোদন চায়, কিন্তু বিনোদনটা আসলে কিভাবে চায় সেটারও একটা চাহিদা স্পেসিফিক থাকে। যেমন ধরেন আমি আমার কি কেন কিভাবে ইউটিউব চ্যানেলে আমার টার্গেট অডিয়েন্সের চাহিদার যে বিষয়গুলো তারা কমেন্ট করে সেইখান থেকে ভিডিও তৈরি করার চেষ্টা করি। তো এটা হচ্ছে আমার টার্গেট অডিয়েন্সের চাহিদা অনুযায়ী আমার একটা কন্টেন্ট স্ট্র্যাটেজি। অনেক সময় হয় কি আমি আসলে সাম্প্রতিক ঘটনা নিয়ে খুব বেশি ভিডিও বানাতে চাই না, আমি আসলে এভারগ্রিন কন্টেন্ট নিয়ে ভিডিও বানাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। এই বিষয়গুলো আমি পরবর্তীতে আরও ডিটেইলে ব্যাখ্যা করব, এখন জাস্ট আপনাদের বোঝার স্বার্থে বলছি। তো আমি সবসময় আসলে সাস্টেইনেবল কন্টেন্ট নিয়ে ভিডিও বানাতে পছন্দ করি, কিন্তু বিভিন্ন সময় আমি সাম্প্রতিক ঘটনা নিয়ে কন্টেন্ট বানানোর ফলে আমার টার্গেট অডিয়েন্সের মধ্যে এক ধরনের চাহিদা তৈরি হয়েছে যে আমি যেন সমস্ত সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে কন্টেন্ট তৈরি করি। এই জন্য আমার ইচ্ছা না থাকলেও অনেক সময় আমার টার্গেট অডিয়েন্সের চাহিদা অনুযায়ী আমাকে সেই ধরনের কন্টেন্ট তৈরি করতে হয়। তো এই গেল মোটা দাগে টার্গেট অডিয়েন্সকে বোঝার 3টি প্যারামিটার। একটা হচ্ছে আগ্রহ, সমস্যা এবং চাহিদা। আশা করি এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা খুব সহজেই আপনাদের টার্গেট অডিয়েন্সকে নির্ধারণ করতে পারবেন। আপনারা দেখছেন কন্টেন্ট রাইটিংয়ের হাতেখড়ি সম্পূর্ণ ফ্রি কোর্সটি। আপনার লেখালেখি বা কন্টেন্ট রাইটিংকে যদি আরও উন্নত করতে চান, তাহলে কন্টেন্ট রাইটিংয়ের কৌশল কোর্সটিতে ভর্তি হতে পারেন। কোর্সে ভর্তির বিস্তারিত ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্টে দেয়া আছে।